গ্লোব বায়োটেক টিকা ট্রায়াল করবে আইসিডিডিআরবি সমঝোতা চুক্তি সই হয়েছে এবং আমি এটার ভেতরে পড়ছিলাম সেখানে সমঝোতা করে ফেলেছে আসলে যে তারা এই টিকা ট্রায়ালে এগিয়ে যাবে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন তানিয়া নুরুল ইসলাম হাসিব, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিবেদক, এবং যুক্ত আছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি প্রধান অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ। আপনাদের দুজনকে শুভ সকাল। আমাদের সাথে যুক্ত হবার জন্য শুরুতে অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ আপনার কাছে একটু আসতে চাই। প্রথম কথা হচ্ছে সিনোভ্যাক ট্রায়াল সেটা ঝুলে যাচ্ছে, সেটার প্রক্রিয়া কিছুটা অনেক স্লো হয়ে গেছে। আর বাংলাদেশের দেশীয় যে ভ্যাকসিনটা ব্যানকোভিড, সেই ব্যানকোভিড কিন্তু এখন ট্রায়ালের পর্যায়ে আইসিডিডিআরবি এখন সম্মতি দিয়েছে, সমঝোতা করেছে। আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই যে কত দূর অগ্রগতির দিকে আমরা যেতে পারি। ধন্যবাদ। ব্যানকোভিড যে বাংলাদেশ যে ভ্যাকসিনটা তৈরি করেছে সেটাকে আমি বলবো এটা অত্যন্ত যুগান্তকারী। গ্লোব বায়োটেককে ধন্যবাদ দিতে হবে, তারা এই জাতীয় একটা উদ্যোগ নিয়েছে এবং আমাদের যারা দক্ষ জনগোষ্ঠী বৈজ্ঞানিক যারা ওখানের সাথে সংশ্লিষ্ট আছেন তারাও এই চেষ্টা করেছেন এবং এই যে ব্যানকোভিড সেটা আমি যতটুকু জেনেছি বাংলাদেশে ভাইরাসটা আসার পরে অনেক মিউটেশন হয়েছে। এখন সবচেয়ে যেটা D614G বলে একটা যেটা হয়েছে মিউটেশন, সেই মিউটেশনে 97% দেখা গেছে বাংলাদেশে এই ধরনের মিউটেন্ট ভাইরাসটা আছে। তবে ব্যানকোভিড ভ্যাকসিন যে গ্লোব বায়োটেক ওনারা আমাকে জানিয়েছেন, ওনাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথাবার্তা হয়েছে। আমরা এই যে মিউটেশন যেটা চেঞ্জ হয়েছে এটাকে কিন্তু ওনারা ইনক্লুড করেছেন এই ওনার ভ্যাকসিনে। কিন্তু অন্য দেশে যারা এই জাতীয় মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন করছেন সেখানে এই জাতীয় তথ্য নাই যে বাংলাদেশে যেটা প্রিভ্যালেন্ট যে মিউটেশনটা হয়েছে সেটা ওখানে ইনপুট হয়েছে কিনা, সেই জাতীয় ক্লিয়ার তথ্য কিন্তু এখানে সেটা ইনপুট করা হয়েছে এবং নিশ্চয়ই এটা আমি মনে করি যে আইসিডিডিআরবির সাথে যে চুক্তি হয়েছে এবং এটা যেহেতু ওনারা অ্যানিমেলের উপর ওনারা ইঁদুরের উপর করেছেন, ট্রায়াল করেছেন এবং সেখানে তারা অ্যান্টিবডি পেয়েছেন এবং নিশ্চয়ই এটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল যেটা আইসিডিডিআরবি করবে এটা আমার কাছে মনে হয়েছে এটা কিভাবে আরো সুন্দরভাবে সুস্থভাবে করা যায় এজন্য আমাদের সরকারের সাহায্য সহযোগিতা থাকা উচিত এবং এটাতে যদি আমরা সাকসেস হতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। আর আপনি যেটা বলেছেন যে চীনের যে ভ্যাকসিন সিনোভ্যাক, সেই ভ্যাকসিনটা কোনো কারণে এটা ট্রায়ালটা আটকে গেছে, হয়তো আরো অনেক আর্থিক ব্যাপারগুলো আছে। কিন্তু এই বাংলাদেশের যে ভ্যাকসিন সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন। আর এটা কিন্তু আমরা জানি যে সব মানে যারা অনেক ওভার এজ যাদের অনেক মরবিডিটি আছে তাদেরকেও কিন্তু সেফলি এটা দেওয়া যাবে। আর চীনের যে কিল ভ্যাকসিন কিন্তু একটু পদ্ধতিটা অনেক পুরনো পদ্ধতি, এটা কিন্তু একটু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অনেক সময় জীবিত ভাইরাস এই প্রপারলি কিল্ড হয় না, থেকে যায় এবং সেটা থেকে কিন্তু এজন্য এটাতে কিন্তু আবার ভাইরাস সংক্রমণ হতে পারে, এরকম একটা অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ, এই ব্যানকোভিডে কি তাহলে এই ধরনের সম্ভাবনা কি তাহলে থাকছে না? সেভাবে কি আমরা বলতে পারি যে এটি নিরাপদ হবে? আপনি যেভাবে বলছিলেন যে যারা বয়স্ক তাদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া এবং আসলে পুরোপুরি হয়তো ভাইরাসটি নির্মূল না হওয়ার সম্ভাবনা যেটির কথা আপনি বলছিলেন, ব্যানকোভিডে তাহলে কি সেটি হবে না? এই ধরনের বিষয়টি কি? না, আমরা আশা করছি ভ্যানকোভিড যেহেতু মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন, সেটা মানে এটা বয়স্ক বা আমাদের সিনিয়র যে সিটিজেন আছে তাদের মধ্যে সেফলি দেওয়া যাবে। অলরেডি এটা আমেরিকা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন যেটা মডার্না ট্রায়াল দিয়েছে, সেখানে কিন্তু তারা বয়স্কদের উপর ট্রায়াল দিয়েছে। কিন্তু এই যে অন্যান্য ভ্যাকসিন আছে যেটা আপনার এই যে চীনের যে ভ্যাকসিন সিনোভ্যাক এবং রাশিয়ান যে ভ্যাকসিন, ওরা কিন্তু খুব বয়স্ক লোকের উপর ট্রায়াল দেয়নি, বয়স্ক সিনিয়র সিটিজেনের উপর ট্রায়াল দেয়নি। ফলে আমরা আশা করতে পারি ব্যানকোভিড কিন্তু সব ধরনের সব বয়সের লোকের উপর ট্রায়াল দেবে এবং আমার বিশ্বাস এটা নিশ্চয়ই আমরা এখানে সাকসেস হব এবং এটা আমাদের দেশের জন্য এটা একটা যুগান্তকারী আমাদের সাথে যুক্ত আছেন নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিবেদক, বাংলাদেশ পোস্টের। হাসিব ভাই, শুভ সকাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। যেটি অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ বলছিলেন যে ব্যানকোভিড হয়তোবা আমাদের জন্য কিছুটা নিরাপদ, সেরকমই আসলে বিশেষজ্ঞরা বলছেন। এখন ট্রায়ালটি আসলে শুরু করার প্রক্রিয়া, যেহেতু আইসিডিআরবি তারা চুক্তি করে ফেলছে, সমঝোতা চুক্তি হয়তো হয়ে যাবে, সেই হিসেব করে আমরা কত দ্রুত আসলে করতে পারি বলে আপনার কাছে মনে হয় এবং আমরা কতটুকু প্রস্তুত আসলে এই ট্রায়ালটি করবার জন্য? সেটা একটু সময় লাগবে, কারণ যেহেতু এখন কেবল ফেজ 1 ট্রায়ালটা শুরু হচ্ছে এবং জানেন যে এটা 3টা ট্রায়াল আর কি হয় মিনিমাম।
মিনিমাম, এবং তৃতীয় ট্রায়ালটা অনেক বড় লার্জ স্কেলে হয়। সো এটা সময় লাগবে। তবে গুড নিউজ যে আমাদের দেশেও একটা নিজস্ব একটা ভ্যাকসিনের কাজ শুরু হয়েছে কেবল। সো এটা একটা ভালো খবর। আর এটা নিরাপদ কতটা সেটার জন্যই এই ট্রায়াল করে বোঝা যাবে যে এটা যেটা ওই আপনার যিনি বিশেষজ্ঞ মোস্তাক উনি যেটা বলার চেষ্টা করেছেন যে এই টাইপসের ভ্যাকসিনগুলি আপনার কিল ভ্যাকসিনের চেয়ে নিরাপদ, কিন্তু এই ভ্যাকসিনটা যে কাজ করবে কিনা সেটার জন্যই ট্রায়াল আর কি। এটার সেফটি এফিকেসি বা এটা কিরকম কাজ করবে সেটার জন্যই আসলে ট্রায়ালটা হচ্ছে। সো আসলে হোপ ফর দ্য বেস্ট, যেহেতু আমাদের দেশীয় একটা ভ্যাকসিন, সো তারা ভালো করুক, ভালো করলেই তো ভালো আর কি। সেটা অবশ্যই। নুর ইসলাম হাসিব, আপনার কাছে আরো একটা ব্যাপার নিয়ে একটু আসতে চাই। ঢাকা ট্রিবিউনে আজ শিরোনাম করেছে যে নিউ লকডাউনস ফ্রম চায়না টু ইউরোপ অ্যাজ কোভিড-19 ট্রায়ালস স্টাম্বল। অর্থাৎ বিশ্বব্যাপী যেই দ্বিতীয় ওয়েভের কথা বলা হচ্ছে, সেই দ্বিতীয় ওয়েভের জন্য কিন্তু নতুন করে আবার লকডাউন করা হচ্ছে চায়না থেকে ইউরোপ পর্যন্ত সব জায়গায়। ভিতরে পরে দেখলাম যে এখানে বলা হচ্ছে ইউরোপ ইম্পোজড নিউ রেস্ট্রিকশন টু ট্রাই টু শেল সার্জিং সেকেন্ড ওয়েভ অফ নোভেল করোনা ভাইরাস। যারা যারা হচ্ছে একটু বিদেশ ভ্রমণের চেষ্টাও করছিল, আমিও করছিলাম আসলে, পুরোটা তো আসলে পিছিয়ে গেল। এই ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন। একটা বিষয় হচ্ছে, ধরেন বাই দিস টাইম আমাদের নিজস্ব একটা অভিজ্ঞতা আছে, কারণ আপনার আগে আসলে আমরা অনেক ধরনের কথাবার্তা, যাদের আমাদেরও হয়তো ওইরকম অত বিশেষজ্ঞ নাই যারা জিনিসগুলোকে অত সিরিয়াসলি আপনার দেশীয় কনটেক্সটে অ্যানালাইসিস করতে পারে, যার ফলে আমরাও হয়তো অনেক কিছু বলেছি। আবার আমাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো আপনি দেখবেন যে আমাদের ওইরকম খুব স্ট্রিক্ট লকডাউন ছিল না, কিন্তু আমি যদি এই অক্টোবর মাসে এসে ইভালুয়েট করি, আমি বলবো যে আমাদের ভাইরাস ম্যানেজমেন্ট সাকসেস। কারণ হচ্ছে সাকসেস হচ্ছে ইন দ্য সেন্স দ্যাট আপনার এখন যেসব স্টাডি বের হয়ে আসছে, আমাদের ধরুন আমাদের যদি জুলাই মাসের মধ্যে 50% কেস হয়ে যায়, মানে 50% মানে ঢাকায় যদি আক্রান্ত হয়, এবং সেখানে আমরা দেখি কিন্তু হসপিটাল, আমাদের হেলথ সিস্টেম কিন্তু ভেঙে পড়েনি, হসপিটালে অত হ্রাস হয়নি, তাই না? সো আপনার দেখবেন আবার ধরেন আমাদের স্ট্রিক্ট লকডাউন ছিল না বলে আমাদের একটু ওই যে লাইভলিহুড, জীবন জীবিকার এক ধরনের ব্যালেন্সিং ছিল। হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে আমাদের ধরেন আক্রান্ত হয়েছে, আবার কিন্তু ওইভাবে মারা যায়নি, কারণ ওই সার্ভেতেই আপনার চলে আসছে, তারা 2 মাস যে ফলো আপ করেছে পেশেন্টগুলি, সেখান থেকে মাত্র 1 জন মারা গেছে। সো বিষয়টা হচ্ছে যে আমাদের এক ধরনের পারসেপশন অনেকের ছিল যে সরকার যে বা হাসপাতালে যারা মারা যাচ্ছে, হয়তো কমিউনিটিতে বা এমনি বাড়িতে এর চেয়ে অনেক বেশি মারা যাচ্ছে, যেটা আন্ডার রিপোর্টেড, হুইচ ইজ নট কারেক্ট। কারণ হচ্ছে সার্ভেতে তাহলে উঠে আসতো, কারণ এই ধরনের সার্ভের এক ধরনের এই সার্ভেটা নিয়ে আসলে অনেক প্রশ্ন। এই সার্ভেটা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দেখা যাচ্ছে দুটো দলে বিভক্ত হয়ে গেছে। একদল বলছে যে হয়তোবা সার্ভেতে ভুল, এই সার্ভেটা নিয়ে আরো কিছু ফলো আপ সার্ভে করা উচিত। আবার অনেকে বলছে যে কোভিড-19 সিচুয়েশনটাকে মিস ইন্টারপ্রিটেড করা হয়েছে। একটু যদি অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ আপনার কাছে আসি, সার্ভেটা নিয়ে আপনার মতামতটা জানতে চাই। আমরা বেশ কয়েকদিন ধরে সার্ভেটা নিয়ে আলোচনা করছি। 45% বাংলাদেশের কি শরীরে অ্যান্টিবডি, অথবা অলরেডি 45% আক্রান্ত হয়ে গেছে, তাদের মধ্যে 82% হচ্ছে কি সেটা উপসর্গহীন। কি আসলে সার্ভেটা কি মিন করছে? আদৌ কি এটাকে বিশ্বাসযোগ্য? না না, এটা যেমন আমি নিজে, আচ্ছা আমাকে মনে হয় বলেন না, আপনার কাছে ব্যাপারটা নিয়ে আসি নুর ইসলাম হাসিব, যদি ডক্টর মোশতাক আহমেদ একটু আগে জবাব দিন। জি 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 না, যেটা হয়েছে যে সার্ভেতে কিন্তু খুব কম জনগোষ্ঠীকে রিপ্রেজেন্টেশন করা হয়েছে। হ্যাঁ, এত কম জনগোষ্ঠীর উপর কিন্তু আমরা 45% বলতে পারি না। এটা যদি আরো ব্যাপক আকারে করা হতো, এবং এবং এটা যদি মাসওয়ারি দেখানো যেত যে এই মাসে এত পার্সেন্ট অ্যান্টিবডি হয়েছে এই মাসে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে সংক্রমণ কিভাবে হচ্ছে, সংক্রমণের ধারাটা কিভাবে হচ্ছে। কিন্তু সেভাবে কিন্তু আমাদের কাছে তথ্য আসেনি, আর সেটা খুবই কম রিপ্রেজেন্টেশন করা হয়েছে। এত কম মানে তথ্য দিয়ে কিন্তু আমরা বলতে পারছি না যেটা এসেছে বস্তিতে 70%, তাহলে কিন্তু বস্তিতে কিন্তু হার্ড ইমিউনিটি হয়ে যায়। আর এখানে যেটা বলা হচ্ছে 50% ঢাকা শহরে, মানে এটা হলে কিন্তু সামনের দিনে আমাদের সংক্রমণ কমে যাওয়া আরো ব্যাপক, মানে কমে যাওয়ার কথা, কিন্তু একক সংক্রমণ কিন্তু 12-13-14% আছে। ফলে আরো ব্যাপক জনগোষ্ঠীর উপর যদি করা হতো এবং মাসওয়ারি যদি মানে তথ্যগুলা বিশ্লেষণ করা হতো, তাহলে কিন্তু আমরা আরো ভালো তথ্য পেতাম। নুর ইসলাম হাসিব, আপনি যোগ করতে চাচ্ছেন কিছু? আচ্ছা, এটার একটা মিক্সড আসার কারণ হচ্ছে, কারণ এটা যে কোনো সময় আপনি দেখবেন যে মিডিয়া রিপোর্টের বেসিসে কমেন্ট করাটা অনেক সময় খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে
এই সার্ভের খুব ডিটেলসটা মিডিয়া যে ওইভাবে তুলে আনতে পারে বা আমি আনতে পারি, এটা হয়তো অনেক সময় আমরা পারি না, এটা একটা লিমিটেশনস আছে। সো এই কারণে আমি এটা বলছি, কারণ হচ্ছে এই সার্ভে যে প্রসেসে হয়েছে এবং যারা এখানে ইনভলভ ছিল যেসব এজেন্সিগুলি, সো তারা এটা রিপ্রেজেন্টেটিভ সার্ভে করবে না, এটা আই ডোন্ট বিলিভ। কারণ হচ্ছে সার্ভের একটা নিয়ম আছে, আপনি জানেন, এটা স্ট্যাটিস্টিক্যালি এক ধরনের সিগনিফিকেন্স থাকে আর কি, যে এটা আপনার এরকম করলে এই ফ্রেমটা এত স্যাম্পলিং হলে সেক্ষেত্রে জিনিসটা কারেক্ট হবে। সো এই জন্য আমি আসলে এটাকে যে আমি ওইভাবে উড়িয়ে দিচ্ছি না যে এটা সঠিক না, কিন্তু হ্যাঁ, আপনার প্রশ্নটা হচ্ছে যে হার্ড ইমিউনিটি এবং অ্যান্টিবডি, সেটা হচ্ছে যে হার্ড ইমিউনিটি যে আমরা বলছি সেটা আবার বলা যাবে না, এবং সার্ভের লোকজনও কিন্তু বলছে না যে হার্ড ইমিউনিটি হচ্ছে, কারণ হচ্ছে আমরা জানি না যে হার্ড ইমিউনিটি হয় কিনা। হ্যাঁ, সেটা একটা বিষয় যে কত পার্সেন্টে হার্ড ইমিউনিটি, এবং হার্ড ইমিউনিটির ক্ষেত্রে কিন্তু এটা সায়েন্স বলে কিংবা WHO পরিষ্কার বলে যে হার্ড ইমিউনিটির জন্য ভ্যাকসিন একটা বড় রোল প্লে করে, শুধু ডিজিজ দিয়ে হার্ড ইমিউনিটি হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যান্টিবডিটার কথা বলছে, যে অ্যান্টিবডিটা কতদিন থাকে, এটা কিন্তু সার্ভেতে এগুলি সব অ্যানালাইসিস এসছে। তারাও কিন্তু বলছে না যে, তারা বলছে যে জুলাই মাসে তারা অ্যান্টিবডি পেয়েছে, কিন্তু সেই অ্যান্টিবডি যে অক্টোবরেও এসে থাকছে সেটাও কিন্তু তারা বলছে না, বিকজ হচ্ছে আমরা জানি না যে কতদিন পর্যন্ত এটা থাকে, কারণ এই করোনা ভাইরাসে এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা আপনার যেমন বিষয় হচ্ছে যে আমাদের দেশের এই যে কেসগুলো যেটা হচ্ছে, তারা যেটা দেখিয়েছে যে এখানে 90% বেশি হচ্ছে অ্যাসিমটোমেটিক। এখন যত অ্যাসিমটোমেটিক কেসগুলি কিন্তু সিমটোমেটিকের চেয়ে তার অ্যান্টিবডি কিন্তু আরো কম। সো এই হার্ড ইমিউনিটি ইস্যুটা কিন্তু বিভিন্ন কারণেই আপনার, এটা কোনো আলোচনায় আসবে না বা রিলেট করার কোনো সুযোগ নাই যে আমরা হার্ড ইমিউনিটি দিকে যাচ্ছি বা এটা হবে। তাদের যেটা ইনফরমেশন যেটা হচ্ছে যে ওই সময়ে আপনার এই মানুষগুলি আক্রান্ত হয়েছে আপনার হুইচ ইজ ট্রু, যে আপনার দেখা যাচ্ছে যে 10 জনে একজন আক্রান্ত হয়েছে, 10 জনে একজন হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট সময় যখন সার্ভে করেছে তখন দেখেছে, এবং 2 মাসের একটা কিউমুলেটিভ ফিগার হচ্ছে যে আপনার 45%। এবং সেক্ষেত্রে যেটা দেখেছে, যেটা বললাম যে এটা আক্রান্ত হলেও আপনার আমাদের হসপিটাল সিস্টেমটা আপনার ভেঙে পড়েনি আর কি, ভেঙে পড়েনি কারণ অত হসপিটালাইজেশন দরকার কারণ হয়নি। আমরা তো আসলে হাসপাতালে তেমন একটা যেতেও চাইনি, কারণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের যে ধরনের অনাস্থা তৈরি হয়েছে নানা কারণে। এখন যেতে চাইনি একটা বিষয়, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তারা সার্ভেতে যখন কমিউনিটিতে গিয়েছে, তারা কিন্তু বাসায় যে যে আপনার লোকজন এমনি এডিশনাল নাম্বার লোকজন যে মারা গেছে সেটাও কিন্তু তারা পায়নি। হ্যাঁ, সো তার মানে হচ্ছে বাসায় থাকলেও সে ভালো হয়ে গিয়েছে। মোস্ট অফ দ্য পিপল তারা বাসায় থেকেও আপনার তারা ভালো হয়ে গিয়েছে, এবং এটা ওই যেটা বললাম যে অ্যাসিমটোমেটিক কেস এখানে 90% বেশি ছিল। সো এইসব বিভিন্ন কারণে আপনার এই হার্ড ইমিউনিটি বা অ্যান্টিবডি এই জিনিসগুলোকে আপনার খুব কনক্লুসিভ কিছু বলা যাবে না। অধ্যাপক ডক্টর মোস্তাক আহমেদ, আমরা এই যে জরিপটি আসলে হয়েছে সেটি নিয়ে আমাদের হয়তো বিতর্ক আছে, কিন্তু যেটি আসলে জানবার আছে আপনার কাছে, এই কারণে আমরা কি কোনো ধরনের নিরাপদ নই বা নিরাপদ থেকে আমরা আসলে এখন বের হয়ে এসেছি, অর্থাৎ আমাদের আর তেমন স্বাস্থ্যবিধি না মেনেও চলবে, এরকম স্বস্তির অবস্থার মধ্যে কি আসলে আমরা এখনো যেতে পারছি বা পারবো? আপনার কাছে কি মনে হয়, বা উচিত হবে কিনা? কারণ এর মধ্যেও কিন্তু আমরা দেখছি প্রতিদিন যে স্বাস্থ্য অধিদপ্তরের যে ব্রিফিংটি হচ্ছে সেখানে কিন্তু একজন সর্বনিম্নেও যদি আমরা চিন্তা করি, একজন হলেও আক্রান্ত হচ্ছেন, একজন হলেও কিন্তু মারা যাচ্ছেন। জি, না এটা এই যে হাসিব সাহেব যেটা বলেছেন যে এই অ্যান্টিবডির যে ব্যাপারটা, অ্যান্টিবডি কিন্তু যারা অ্যাসিমটোম্যাটিক ওদের মতো অনেকের অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। হ্যাঁ, অনেকের অ্যান্টিবডি খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কতদিন অ্যান্টিবডি থাকে সেটাও কিন্তু আমরা জানি না। যেটা বলেছেন যে হার্ড ইমিউনিটি, সেটা সম্বন্ধে আমরা স্পষ্ট করে কিছু বলতে পারি না। সো এখানে কিন্তু যদি আমরা মেমোরি টি সেল বলে একটা কথা আছে, যদি সেটা ডিটেক্ট করতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে আসলে কি পরিমাণ মানে অ্যান্টিবডি অনেক সময় থাকে না, কিন্তু মেমোরি টি সেল আবার অ্যান্টিবডি তৈরি করতে পারে। মেমোরি টি সেলের মাধ্যমে বি সেল অ্যান্টিবডি তৈরি করতে পারে। সেই সেলগুলো ওগুলা ওই ধরনের সিস্টেম, ডিটেকশন সিস্টেম এখন ডেভেলপ হয়নি। যদি ওগুলা ডিটেক্ট করতে পারতাম তাহলে কিন্তু আমরা প্রকৃত বুঝতে পারতাম যে কত পার্সেন্ট লোক আমাদের এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। ফলে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা কখনোই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না। আমরা এটাও জানি না যে আবার রিইনফেকশন আবার হবে কিনা, হ্যাঁ, যিনি আক্রান্ত হয়েছেন তিনি আবারও আক্রান্ত হবেন কিনা, অথবা নতুন করে আরো আক্রান্তের সংখ্যা বাড়বে কিনা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোস্তাক আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।